where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে যে অনলাইন ক্লাস চালু আছে তাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রী প্রবীর কুমার রায়, মালদা জেলা স্কুলের রসায়নের সহশিক্ষক। গত দুদিন তোমাদের পরমাণু গঠনের উপর যে ক্লাসগুলো নিয়েছিলাম, আজকে তার শেষের অংশগুলো পড়াবো। পরমাণুর গঠন, এর আগের ক্লাসে তোমাদের 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল পরমাণুর গঠনে কিছু আলোচনা করেছিলাম। আজকে 3 ডাইমেনশনাল পরমাণুর গঠন। তোমরা সেল এ সম্বন্ধে পড়েছ, সেল কক্ষ। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যে পথে ঘুরতে থাকে সেই পথগুলিকে বলে কক্ষ। সাব সেল উপকক্ষ। একই কক্ষকের অন্তর্গত একাধিক পথে যে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে সেই পথগুলোকে বলা হয় সাবশেল। তাহলে সেল এবং সাবশেল সম্বন্ধে আমরা জানলাম। এবার আইডিয়া অফ ইলেকট্রন ক্লাউড। আইডিয়া অফ ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রনের মেঘ, এ সম্বন্ধে একটু বলবো। সিলিং ফ্যান বা টেবিল ফ্যানে 3টে করে ব্লেড থাকে, তোমরা জানো। যখন ব্লেডগুলো ঘুরতে থাকে তখন ব্লেডগুলো কিন্তু আর দেখা যায় না, একটা বৃত্তাকার পথে একটা মেঘের স্তরের মতো লাগে। এবার যদি ফ্যানের গতি বাড়িয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ওই চওড়া মেঘের স্তরের গাঢ়ত্ব বাড়তে থাকে। অনুরূপভাবে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এই যে কক্ষপথে ঘুরে সেগুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার হতে পারে। এবং এই বৃত্তাকার এবং এই উপবৃত্তাকার পথে যখন একটা ইলেকট্রন তরঙ্গ আকারে তীব্র গতিতে নিউক্লিয়াসের চারধারে যখন আবর্তন করতে থাকে তখনও ত্রিমাত্রিকভাবে নিউক্লিয়াসের চারিদিকে একটা মেঘের স্তর রূপে দেখা যায়। এই মেঘের স্তর এর গাঢ়ত্ব বা বলতে পারো যে ঘনত্ব বৃদ্ধি পাবে যদি ইলেকট্রনের বেগ আরও বৃদ্ধি করা যায়। এই ইলেকট্রনের মেঘ, ইলেকট্রনকে এই ইলেকট্রন মেঘের রূপে ধরা হচ্ছে। আচ্ছা, তাহলে ইলেকট্রন ক্লাউড অর্থাৎ ইলেকট্রন যখন আবর্তন করতে থাকে তখন তরঙ্গ আকারে তখন নিউক্লিয়াসের চারধারে ত্রিমাত্রিকভাবে একটা মেঘের চওড়া স্তর দেখা যায়। এবার আমরা শিখব শ্রোডিঞ্জার ইকুয়েশন।
শ্রোডিঞ্জার। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে তরঙ্গায়িত পথে ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করা খুব কঠিন। এই শ্রোডিঞ্জার বলেছেন যে এই ইলেকট্রন দ্বারা সৃষ্ট যে মেঘের স্তর, এটার সর্বাধিক ঘনত্ব কোন জায়গায় আছে সেটা নির্ণয় করা যায়। এটা নির্ণয় করার জন্য শ্রোডিঞ্জার কোয়ান্টাম বলবিদ্যার উপর একটা সমীকরণ প্রতিষ্ঠা করেছেন। সেই সমীকরণটা এরকম: এখানে এক্স ওয়াই জেড ইলেকট্রনের ত্রিমাত্রিক স্থানাঙ্ক, সাই ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক, ই ইলেকট্রনের মোট শক্তি, ভি স্থিতিশক্তি, সাই ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক। এবার তোমরা জানো যে এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের ভর। সাই সম্বন্ধে একটু আমরা বলছি কীরকম। নিউক্লিয়াসকে 0,0,0,0 এই বিন্দু ধরে এক্স ওয়াই জেড এই এক্সিস অক্ষ ধরা হলো, নিউক্লিয়াসকে যেখানে 0 ধরা হলো। সাই হচ্ছে ডি ব্রগলি বর্ণিত পদার্থের তরঙ্গ বিস্তার, এখানে ইলেকট্রনের তরঙ্গ বিস্তার। এই সাইকে সলভ করে, সাইকে সমাধান করে, মানে এই সমীকরণের সাহায্যে সাইকে সলভ করে ইলেকট্রনের ঘনত্ব কোন অঞ্চলে সর্বাধিক এটা নির্ণয় করা যায়। সাই এ প্লাস এবং মাইনাস দুটোই চিহ্ন হতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ধরো একটা তরঙ্গ আছে এরকম, এইদিকে ধনাত্মক এইদিকে ঋণাত্মক অংশ থাকছে। যদি সাই স্কোয়ার করা হয় তাহলে সর্বদাই ধনাত্মক হবে, সেই জন্য সাই স্কোয়ার বেশি কার্যকরী। তা আমরা এবার সাই স্কোয়ারের তাৎপর্য শিখব, সাই স্কোয়ারের তাৎপর্য শিখব। এর তাৎপর্য সাই স্কোয়ার হচ্ছে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর, সম্ভাব্যতা কারক বলা হয়। যে ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে ডিএক্স ডিওয়াই ডিজে, এই ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, অর্থাৎ সাই স্কোয়ার ডি টাউ ইকুয়াল টু 0, 1 সর্বাধিক ইকুয়াল টু 1। এই ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলকে বলা হয় অরবিটাল। অরবিটাল এটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ সম্ভাব্যতা এবং অনিশ্চয়তা পরস্পরের পরিপূরক।
এই শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করার জন্য কতগুলো কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়েছিল? কি কি? এন, এল, এম। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটি কক্ষকের সংখ্যা প্রকাশ করে। যেমন মনে করো এন ইকাল টু 1, 2, 3, অর্থাৎ কে শেল যেটা শিখেছিল, কে, এল, এম শেল ইত্যাদি। অর্থাৎ একটি ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান করছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এল বলা হয় দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথালও বলা হয়, অ্যাজিমুথাল বা দিগংশীয় বা গৌণ। এর অনেক কটা নাম আছে, অ্যাজিমুথাল, সাবসিডিয়ারি, সেকেন্ডারি, এইভাবে বলা হয়। এটা এলটা কি এবার দিগংশীয় কোয়ান্টাম নাম্বার বললাম। এল এর মানের উপর ডিপেন্ড করবে কক্ষপথটির মধ্যে যে উপকক্ষপথগুলো আছে সেগুলো বৃত্তাকার না উপবৃত্তাকার। এল অর্থাৎ এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। ধরো এল এর মান 2, তাহলে মানগুলি হবে 0, 1, এনে 2 বসাও, 0, 1 দুটো মান, 2, এখানে 0, n এর মান 2 বসাও, তাহলে 0 আর 1 পাওয়া যাবে। এরভাবে এল এর মান যদি 3 বসাই, তাহলে 0, 1, 2। এল এর মান যত এন এর মানের কাছাকাছি হবে, উপকক্ষটি উপবৃত্তাকার থেকে বৃত্তাকার পথে অগ্রসর হবে। সর্বোচ্চ কখন হবে? যখন এল এর মান n-1 পৌঁছাবে। যেমন এন এর মান যদি আমরা 4 নেই, তাহলে এল কতগুলি হবে? 0, 1, 2, 3। এল এর মান 0 হলে সেই সাবশেল অর্থাৎ উপকক্ষটিকে বলা হবে এস, পি, ডি, এফ। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এগুলো স্পেকট্রোস্কোপিক সিম্বল থেকে এসছে, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। তাহলে এটা মনে করো নিউক্লিয়াস, এল এর মান 3 আর এল এর মান 0, এটা নাও। এটা উপবৃত্তাকার, 1, এল এর ভ্যালু 1, একটু এরকম আসবে। ডি এরকম আসবে। এফ সম্পূর্ণ বৃত্তাকারে পরিণত হবে এটা, অর্থাৎ এটা হচ্ছে 4F, এটা হচ্ছে 3D, 4D, এটা 4P, এটা 4S। এটা দিগংশ কোয়ান্টাম সংখ্যা থেকে একটা উপকক্ষের আকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া যায়, অর্থাৎ শেপ অফ দ্য সাবশেল, শেপ অফ দ্য সাবশেল। তাহলে দিগংশ কোয়ান্টাম সংখ্যা থেকে একটা উপকক্ষের আকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। বৃত্তাকার উপকক্ষপথটি বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে। তাহলে আমাদের এন দাঁড়ালো হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, এম এল এটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি জিনিস? জিম্যান পরমাণুকে
উচ্চ চুম্বক ক্ষেত্রে রেখে তার বর্ণালী বিশ্লেষণ পরীক্ষা করেছিলেন। তিনি লক্ষ্য করেন যে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে রেখা বর্ণাগুলি আরও অতি সূক্ষ্ম রেখায় বিভাজিত হচ্ছে। এটার ব্যাখ্যা তিনি কিভাবে দিলেন? তোমরা জানো কোনো একটি পরিবাহীর মধ্যে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, তার চারপাশে, পরিবাহীর চারপাশে চৌম্বক ধর্ম সৃষ্টি হয়। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তারও তোমার নর্থ পোল সাউথ পোল থাকে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে, তার জন্য একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সমমেরুর মধ্যে বিকর্ষণ, সমমেরুর মধ্যে যেমন বিকর্ষণ হয়, বিপরীত মেরুর মধ্যেও আকর্ষণ হয়। চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন পরমাণু রাখা হয়, তখন ইলেকট্রনগুলো, পরমাণু মধ্যস্থ যে ইলেকট্রনগুলো একই তলে আসার চেষ্টা করে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন ত্রিমাত্রিকভাবে বৃত্তাকার উপবৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। একই কক্ষকের অন্তর্গত বিভিন্ন উপকক্ষকগুলি ত্রিমাত্রিক স্তরে বা ত্রিমাত্রিক তলে বিন্যস্ত হয়ে যায়। এই বিন্যাসটাকে প্রকাশ করার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সূচিত করা হয়েছিল। সেটা এমএল দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এমএল এর মানগুলো নির্দেশ করে যে উপকক্ষগুলি ত্রিমাত্রিকভাবে কিভাবে বিন্যস্ত আছে। এমএল এর মান এল এর মানের উপর নির্ভর করে। এমএল এর মান হয় 2l + 1, এত সংখ্যক। অর্থাৎ ধরো এল এর মান 1, তাহলে এমএল এর মান বেরোবে 2 × 1 + 1, মোট 3টি। অর্থাৎ l = 1, এটা হচ্ছে পি সাবশেল। এই পি সাবশেল তিন রকমের বিন্যাস হবে। l = 2 ডি, তাহলে এমএল এর মান হবে মোট 5। এটা কিভাবে প্রকাশ করা হবে? -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত। এখানে হবে তোমার 3টে মান, -1, 0, +1। সিমিলারলি ডির ক্ষেত্রে কত হবে? এল যখন 2, -2, -1, 0, +1, +2, এই 5টি মান এমএলের। ডি এল = 2 হলে 5টি। অর্থাৎ এই সাবশেল ডির ত্রিমাত্রিক তলে 5 রকমের বিন্যাস প্রাপ্ত হবে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়। অর্থাৎ mh/2π, এটা ম্যাগনেটিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, mh/2π। আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে কী পাওয়া যাবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। অ্যাজিমুথাল ম্যাগনেটিক মোমেন্ট বলা হয়। অ্যাজিমুথাল ম্যাগনেটিক মোমেন্ট, l × l + 1। অর্থাৎ এগুলো কিন্তু সব কোয়ান্টাইজড, কিন্তু ম্যাগনেটিক
অ্যাঙ্গুলার মোমেন্টাম। এগুলো সব কোয়ান্টাইজড। তাহলে আমরা 3 রকমের কোয়ান্টাম নাম্বার শিখলাম, এন, এল, এম এল। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই 3টে কোয়ান্টাম সংখ্যার দিয়ে এই শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে বিভিন্ন বর্ণালীর ব্যাখ্যা করা গেছিল। বিভিন্ন বর্ণালী, যে আমরা পারমাণবিক বর্ণালীগুলো তা ব্যাখ্যা করা যায় এই 3টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। এবং এই 3টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যেই কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করে একটা ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এটা নির্ণয় করা যায়। ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল, ক্ষার ধাতুর ক্ষেত্রে এন, এল, এম এল এই 3 প্রকার কোয়ান্টাম সংখ্যা দিয়ে ক্ষার ধাতুর বর্ণালীর কিন্তু ব্যাখ্যা করা যায় না। উদাহরণস্বরূপ বলছি, মনে করো সোডিয়ামের 2টো রেখা আছে, একটা 5893.96 আংস্ট্রম, এটাকে D1 বলে, 95 এটা। আরেকটা হচ্ছে 5889.96 আংস্ট্রম, এটা D2 লাইন বলে। এই 2টো লাইন হলুদ বর্ণের 2টো লাইন এন, এল, এম এল দিয়ে এই রেখা দুটোকে ব্যাখ্যা করা যায় না। তখন বিভিন্ন বিজ্ঞানীরা, যেমন আর্থার কম্পটন, তিনি বললেন 2টি ভিন্ন শক্তি সম্পন্ন, যাদের মধ্যে শক্তির পার্থক্য সামান্য। তোমরা দেখতে পেলে যে 2টো তরঙ্গদৈর্ঘ্য লিখেছি, খুব সামান্য তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য আছে, অর্থাৎ খুব সামান্য শক্তি পার্থক্য বিশিষ্ট এবং 2টো আলাদা শক্তির একটি ইলেকট্রনের বর্তমান, অর্থাৎ একটি ইলেকট্রনের 2টি শক্তি আছে, যে 2টি শক্তির মধ্যে সামান্য শক্তির পার্থক্য। আবার 1925 সালে গোল্ডস্মিথ অ্যান্ড উলেনব্যাক গুডস্মিথ এই 2জন সায়েন্টিস্ট এই সোডিয়ামের বর্ণালী ব্যাখ্যা করার জন্য তিনি আরেকটা কোয়ান্টাম সংখ্যার প্রচলন করেন। সেটা কি? ইলেকট্রন নিজ অক্ষ বরাবর ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। যদি ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ ঘুরলে জন্য এরকম চিহ্ন, এবং কোয়ান্টাম স্পিন কোয়ান্টাম নাম্বার বললেন, যার মান +12 বললেন। আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, যার মান -12। এই 2টি কোয়ান্টাম সংখ্যা, একটা +12 আর একটা -12। এই 2 রকম ঘূর্ণনের জন্য সামান্য শক্তির পার্থক্য হয়, যেটা সোডিয়ামের রেখা বর্ণালীর যে 2টো লাইন দেখা গেছে সেটা এই ঘূর্ণন দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিয়ে ওটাকে ব্যাখ্যা করা যায়। তাহলে এর জন্য স্পিন ডিউ টু অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? স্পিনের জন্য √s × s + 1 h/2π। s এর ভ্যালু +12। এবার আমরা
শিখব শেপ অফ সাবশেল। শেপ অফ সাবশেল আমরা শিখলাম। শেপ অফ সাবশেল বৃত্তাকার, উপবৃত্তাকার। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা শিখলাম ত্রিমাত্রিক তলে এই উপকক্ষকগুলি কিভাবে বিন্যস্ত আছে। আচ্ছা, স্পিন কোয়ান্টাম সাহায্যে শিখলাম ইলেকট্রনটি কীরকম ঘূর্ণন অবস্থায় আছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। তাহলে মোটামুটি একটু সামারি করে দিই। কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। এন হচ্ছে মুখ্য শক্তি স্তর, নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান আছে, অর্থাৎ আকার সম্বন্ধে ধারণা দেয়। এল কক্ষের মধ্যে যে উপকক্ষ আছে তাদের আকৃতি সম্বন্ধে ধারণা দেয়, অর্থাৎ শেপ অফ দ্য সাবশেল। এমএল এই উপকক্ষপথগুলি ত্রিমাত্রিক তলে কীভাবে বিন্যস্ত আছে এ ধারণা দেয়। রেস ইলেকট্রনটি তার ঘূর্ণনের অবস্থা প্রকাশ করে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তো তোমাদের পরীক্ষায় এই কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখতে দেয়, সেটা একটু ভালো করে পড়ে রাখবে। আর এন, এল, এমএল, এস অর্থাৎ একটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় জানার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার আমাদের প্রয়োজন হয়। 4টি কোয়ান্টাম, এন, এল, এমএল, এস। এনের মান যদি 1 হয়, এনের মান 1, এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এটা 0। এমএল এল 2l + 1, যার মান n-l থেকে শুরু হয়ে +l পর্যন্ত। তাহলে এল এর ভ্যালু 0 হলে একটি মান হবে, অর্থাৎ 0। এস প্লাস এন এর মান 1 হলে, এল এর মান 2 হলে এল এর মান কত হবে? 0 হতে পারে, 1 হতে পারে। 0 হলে এটা 0 প্লাস হাফ। একটি ইলেকট্রনের 1 পি, এটা হচ্ছে এস, এটা পি। +1 থেকে শুরু হয়ে -1 থেকে শুরু হয়ে +1 পর্যন্ত, ঘূর্ণন প্লাস হাফ হতে পারে। অর্থাৎ ধরো একটা তোমাকে 4টি কোয়ান্টাম সংখ্যা দেওয়া হলো, 1, 0, +1 প্লাস হাফ। তোমাকে বলা হবে যে একটি ইলেকট্রনে যে 4টি কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে সেটা সঠিক কিনা। তাহলে তুমি এইরকমভাবে লিখে এটাকে সলভ করবে। এন এর ভ্যালু 1 বসাবে, তাহলে এল এর ভ্যালু 0 পাবে। এটা 0 হলে এটা কখনোই 1 হবে না, তাহলে এখানে ভুল আছে, এটা 0 হবে। এরকম 3-4টা সেট দিয়ে দিবে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে কোন সেটটি ঠিক। তো মনে রাখতে হবে এখানে যা হবে তার 1 কম হবে, এই মান দিয়ে এখানে থাকবে। আর যদি বলা হয় ধরো এরকম একটা দেওয়া হলো, একটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার দেওয়া হয়েছে, এই সেটটি সঠিক কিনা। এন এর মান 2 হলে 2, এল এর মান কত হবে? 0 হতে পারে, 1 হতে পারে, এটাও ঠিক আছে। এল এর ভ্যালু 1 হলে কী কী হতে পারে? -1, 0, +1 হতে পারে, তাহলে 0 আছে, এটা ঠিক আছে। কিন্তু এস এর ভ্যালু হয় প্লাস, নয় -1/2, তাহলে আমাদের এখানে 0 আছে,
তাহলে ইলেকট্রন যদি স্পিন যদি 0 হয় অর্থাৎ ইলেকট্রন নেই, তার মানে এই কোয়ান্টাম সেটটি ভুল, তার কোয়ান্টাম নাম্বার থাকবে না। ইলেকট্রন নেই, তার কোয়ান্টাম নাম্বার থাকবে না। আচ্ছা, এই রকমভাবে তোমাদের এই 4টা কোয়ান্টাম সংখ্যা শিখতে হবে। এবার আমরা শিখব নেচার অ্যান্ড শেপ অফ অরবিটাল। নেচার অ্যান্ড শেপ অফ অরবিটাল। যে ধারণাটা আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পেয়েছি, অরবিটাল বলতে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। ওয়ান এস মানে কক্ষক, এখানে এন এর ভ্যালু 1 আছে, এল এর ভ্যালু 0 আছে, এম এল এর ভ্যালু 0। এর বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম এরকম, এক্স অ্যাক্সিস, ওয়াই, জেড অ্যাক্সিস। ওয়ান এস। 2s কীরকম হবে? এখানে দেখো এন এর ভ্যালু 1, এল 0, এল 0 হলে এম এল 0, অর্থাৎ 1s কক্ষক যেটা বলছি আমরা, অর্থাৎ এস যেটা, এই সাবশেলের একটি মাত্র বিন্যাস হবে এটা। 2s হলে কি হবে? শেপটা একই থাকবে, আকারটা একটু বড় হবে, এইরকম এরকম হবে। এটা 2s, এটা 1s। 1s এর পর তারপর 2s, এই অঞ্চলটা রেডিয়াল নোডাল পয়েন্ট বলে, বা নোডাল প্লেন পয়েন্ট। এই অঞ্চলটা, নোডাল প্লেনটা, এই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, বাড়তে বাড়তে একটা সময়ের মান সর্বোচ্চ হবে, তারপরে আবার কমে যাবে, কমতে কমতে একদম শূন্য হয়ে যাবে, তারপরে আবার বাড়তে থাকবে। অর্থাৎ তাহলে n মাইনাস এল মাইনাস 1 রেডিয়াল নোডাল প্লেনগুলো নির্ণয় করার জন্য এই সূত্রটা প্রয়োগ করবে। 3s হলে কটা হবে? এন, তাহলে এন হচ্ছে 3 মাইনাস 1 মাইনাস 1, শূন্য, এল তো শূন্য, তাহলে দুটো পাওয়া যাবে। তাহলে এর উপরে আর একটা এরকম, এটা হচ্ছে 3s, একটা পয়েন্ট একটা পয়েন্ট। এবার পি, এটা সাবশেল উপকক্ষ, এল এর ভ্যালু 1, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 2, মোট মান হবে 2l প্লাস 1। এখানে 1 বসাও 3 পাওয়া যাবে, মোট 3টে মান, অর্থাৎ 3 রকম বিন্যাস হবে। পির সাবশেলের ত্রিমাত্রিক তলে 3টা বিন্যাস হবে, যাকে সূচিত করতে হবে -1, 0, +1 দিয়ে। তাহলে তার ডায়াগ্রামটা কীরকম হবে? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড এক্সিস। এটাকে বলা হয় পি জেড, এটা পি এক্স, এটা পি ওয়াই। এই পি জেডকে 0 ধরতে হবে সবসময়, এটা ইন্টারনিউক্লিয়ার এক্সিস থাকে বলে এটা পি জেডকে 0 ধরা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পি জেডে 0, এটা মনে রাখবে তোমরা। তাহলে এটা আমরা পি এক্স, এদিকে প্লাস সাইন, এদিকে মাইনাস সাইন। এই অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। পি ওয়াই, এটা ওয়াই এক্সিস,
এটা পি ওয়াই, এটা পি এক্স, পি জেড, পি জেড। তাহলে এই শেপগুলোকে বলে ডাম্বেল শেপ। দুটো, এগুলো হচ্ছে লোভ, দুটো লোভ যে বিন্দুতে মিশেছে সেই বিন্দুতে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে আমাদের পিএসকে এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত বলবো? এটাকে +1, ওয়াইকে -1, জেডকে 0 বলবো। তাহলে এটা হচ্ছে 2px, 2py, 2pz। তাহলে 3px কিরকম হবে? তাহলে আকারটা শুধু বড় হবে, আকারটা বড় হবে। এরকম। তাহলে রেডিয়াল নোডাল প্লেন কটা হবে? তাহলে n - l - 1, n এর ভ্যালু 3, l 1 -1, তাহলে একটা বেরোবে। এইরকম, এরকম পাওয়া যাবে, বোথ সাইডে এরকম পাওয়া যাবে। 3px এর রেডিয়াল নোডাল প্লেন এরকম অঞ্চলে পাওয়া যাবে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে ইলেকট্রন থাকবে না। তাহলে 2px 3px এর মধ্যে পার্থক্য তোমরা বুঝলে। এবার ডি সাবশেল, এবার আমরা শিখব ডি সাবশেল। এল এর ভ্যালু 2, তাহলে এম এল কত হবে? 2l + 1, মোট 5খানা বেরোবে। এখানে এল এর ভ্যালু 2 × 2 + 1, 5 রকম বিন্যাস হবে। এই 5 রকম বিন্যাসে, আচ্ছা, তাহলে যে ডি 5টা ডি সাবশেলের যে বিন্যাসটা পাওয়া যাবে ওদেরকে ডি কক্ষক বলবো, ডি অরবিটাল। তাহলে 5টা ডি অরবিটালের ছবি আমরা আঁকছি। নামগুলো আগে বলে দিই: DXY, DYZ, DZX, DX2 - Y2, DZ2, এই 5টি অরবিটাল, XY Z, XY। তার মানে XY এর মাঝ বরাবর এই লোবগুলো আছে, এই 4টি লোব থাকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা DXY। DYZ কীরকম হবে? তাহলে তুমি শুধু এক্সিসটা পাল্টে দাও, তাহলে এই ছবিটাই হয়ে যাবে। এখানে ওয়াই করে দাও, এখানে জেড করে দাও, তাহলে এই ছবিটাই আসবে তোমার দুটো। ZX, তাহলে এই এক্সিসটা জেড করে দাও, তাহলে এই ছবিটাই পাবে তুমি। এইবার DX2 Y2টা কীরকম হবে? অক্ষ বরাবর হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অক্ষ বরাবর হবে, এইরকম। এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা DX2 - Y2। আর DZ2 হচ্ছে এইরকম, এটা জেড অ্যাক্সিস, এইরকম ছবিটা হচ্ছে এইরকম, প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস। এটাকে বলে অ্যানুলার রিং, অ্যানুলার রিং। বা বেলি ব্যান্ড বলে, বেলি ব্যান্ড বা ডোনাট শেপ, বেলি ব্যান্ড বা ডোনাট শেপ অর অ্যানুলার রিং বলা হয়। এই হচ্ছে 5 রকমের। এর মধ্যে এমএল এর ভ্যালু যেটা +2, এটাকে মনে রাখবে, এটা হচ্ছে +2। 0 এটা
এই দুটো তোমাদের বেশি কাজে লাগবে, এই দুটোই মনে রাখবে। তাহলে এই 5টা ডি কক্ষকের আমরা ডায়াগ্রাম পেলাম, বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম পেলাম। আচ্ছা, যে যে ছবিগুলো আমরা ডায়াগ্রাম আঁকলাম মনে রাখবে ধরো পি কক্ষক আঁকলাম, পি এক্স। আমরা বলেছি যে প্রবাবিলিটি of finding electron density in a small region, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা মোটামুটি থাকে এইসব ডায়াগ্রামে 90 থেকে 99%। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এইসব অঞ্চলে থাকবে 90 থেকে 99%-এর মধ্যে থাকে, 1% পাওয়া যাবে না। কারণ এই ইলেকট্রন মেঘের স্তর কতদূর পর্যন্ত বিস্তৃত এটা নির্ণয় করা যায় না, ওই জন্য 90 থেকে 99%-এর মধ্যে থাকে, এটা মনে রাখবে। আর রেডিয়াল নোডাল প্লেন বা পয়েন্ট নির্ণয় করার জন্য তোমরা এটা প্রয়োগ করবে n-l-1, এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা এখান থেকে নির্ণয় করবে। এবার তোমরা শিখবে ইলেকট্রনিক কনফিগারেশন অফ মাল্টি ইলেকট্রন সিস্টেম অফ মাল্টি ইলেকট্রন। মাল্টি ইলেকট্রন অ্যাটম। আচ্ছা, যে পরমাণুর মধ্যে একাধিক ইলেকট্রন আছে তাদের ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাস লেখার জন্য তোমাদের 3টে নীতি বা সূত্র শিখতে হবে। অর্থাৎ এই 3টা নীতি বা সূত্রের উপর ভিত্তি করে এই ইলেকট্রনের বিন্যাস রচিত করা হয়। এক হচ্ছে অফবাউ প্রিন্সিপাল, অফবাউ প্রিন্সিপাল, অফবাউ নীতি। 2 পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এক্সক্লুশন প্রিন্সিপাল। 3 হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। এবার একটা করে আমরা শিখবো অফবাউ প্রিন্সিপাল। অফবাউ এর মানে হচ্ছে টু বিল্ড অর টু রিকনস্ট্রাক্ট, গঠন করা। এখানে কি বলা হচ্ছে, পরমাণুর বিভিন্ন কক্ষকে ইলেকট্রন ভর্তি হওয়ার সময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো ভর্তি হয়। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন ভর্তি হতে হতে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। এই যে শক্তি স্তরগুলো ঠিক করা হয় n+l রুলের সাহায্যে, অর্থাৎ এটাকে মেডেলাং রুল বলে। মেডেলাং রুল, এই n+l রুলটাকে বলা হয় মেডেলাং রুল। n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই দুটোর যোগফল, যে সাবশেলের এই দুটোর যোগফল সবচেয়ে কম সে নিম্ন শক্তি স্তরে, অর্থাৎ সেখানে আগে ইলেকট্রন পূর্ণ হবে। ধরো
4s3d। তাহলে এটা হচ্ছে 4 হচ্ছে n এর ভ্যালু, l এর ভ্যালু 0 হলে s হয় 0, n 3, l 2 হলে d হয়, অর্থাৎ এটা 5, এটা 4। তাহলে এটা নিম্ন শক্তি স্তরে, ইলেকট্রন আগে এখানে পূর্ণ হবে, তারপরে এখানে প্রবেশ করবে। যদি এমন হয়, ধরো 4p আছে, 3d আছে, তাহলে n এর ভ্যালু 4, l এর ভ্যালু 1 হলে এটা হয় 1 হয়, n এর ভ্যালু 3, l 2 হলে d হয়, উভয়ের ক্ষেত্রেই 5 হচ্ছে। যখন n প্লাস l উভয় ক্ষেত্রে সমান হয়ে যাবে, তখন মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যার কম, সে নিম্ন শক্তিস্তর সম্পন্ন কক্ষক। তাহলে এক্ষেত্রে 3d আগে পূর্ণ হবে, তারপরে 4p। এই হচ্ছে আমাদের n প্লাস l রুল। এটার উপর বেস করে তোমরা একটা বিভিন্ন উপকক্ষের যে শক্তি, ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী সাজানো হয়, সেটা মনে রাখবে। এদিকে শক্তি বৃদ্ধি 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, এরকম করে আরও আছে। আপাতত তোমাদের আমি এই 30টা ইলেকট্রন পূর্ণ হয় এরকম দেখালাম। অব্যয় প্রিন্সিপাল, অব্যয় প্রিন্সিপাল হলো ইলেকট্রন বিভিন্ন কক্ষে প্রবেশ করার সময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এবার হচ্ছে আমাদের পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, একই পরমাণু মধ্যস্থ দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার এক হতে পারে না। যে কোনো 4টার মধ্যে 3টে এক হলেও চতুর্থটি আলাদা হবে। অর্থাৎ n, l, ml, s। ধরো 1s এ একটা ইলেকট্রন আছে, তাহলে n এর ভ্যালু 1, 0, 0 প্লাস আপ। এবার আর একটা ইলেকট্রন আছে, দুটো, তাহলে কি হবে 1, 0, 0 মাইনাস আপ। অর্থাৎ একটি পরমাণুর মধ্যে দুটি ইলেকট্রন, 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হবে না। এটা আলাদা হলে বাকি 3টে এক হতে পারে। এখানে দেখো এস স্পিন কোয়ান্টাম নাম্বার আলাদা হচ্ছে, এটার ক্ষেত্রে আলাদা। সেই জন্য বলছে নো টু ইলেকট্রনস ক্যান হ্যাভ দ্য সেম 4 কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। এখান থেকে কনক্লুশন করা যায় একই কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ধরো আমি ধরে নিলাম 1s কক্ষকে দুটো নেই, 3টে আছে, তাহলে 3টের জন্য আমি আর লিখলাম, কারণ ইলেকট্রনের ঘূর্ণন তো 2 রকম হবে, প্লাস আপ আর মাইনাস আপ। তাহলে অপরটার হয় প্লাস আপ, নয় ওর মাইনাস আপ। তবে এই দুটোর মধ্যে কমন হয়ে যাচ্ছে, তো সেই জন্য এদের 3টে ইলেকট্রন কখনই হবে না, 2টো ইলেকট্রনের বেশি থাকতে পারবে না। অর্থাৎ পাউলি এক্সক্লুশন থেকে কনক্লুশন করা যায় যে কক্ষকের মধ্যে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবার আমরা আসি হুমস ল ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটিতে। হুমস ল ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, মাল্টিপ্লিসিটি এই শব্দটা রাখো, ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি।
আচ্ছা, হুমস রুলটা কি বলছে? হুমস রুল বলছে অপূর্ণ কক্ষকগুলি এককভাবে ইলেকট্রন পূর্ণ হবে। অপূর্ণ কক্ষক, কোন কক্ষকগুলো? সমশক্তি সম্পন্ন। সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি এককভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং তাদের ঘূর্ণন একই দিকে থাকবে। ধরো পি এক্সে তিনটে আছে ইলেকট্রন, না পিতে তিনটে ইলেকট্রন আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এককভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ করো এবং ঘূর্ণন একই দিকে রাখো। এটা হচ্ছে হুমস রুল। এই ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি কেন ওয়ার্ড ইউজ করেছে? এই হুমস রুলের বেসিসটা হচ্ছে রুল অফ স্পিন, ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। S প্লাস ওয়ান। আমরা একটা এক্সাম্পল নিই। আর একটা হচ্ছে রুল অফ ম্যাক্সিমাম অরবিটাল মাল্টিপ্লিসিটি। ধরো P2 কনফিগারেশন নিলাম, P2, পি সাবশেলে দুটো ইলেকট্রন আছে, তাহলে পির মধ্যে আমাদের অরবিটাল কটা আছে? তিনটে। বিভিন্ন রকম বিন্যাস আমরা লিখছি ইলেকট্রনের। ধরো 4 রকম আমি বিন্যাস লিখলাম। তো প্রথম আমরা দেখব রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি, 2s প্লাস ওয়ান। এই ভ্যালুটা সর্বাধিক কার বেশি হচ্ছে? ঘূর্ণন একই দিকে আছে এবং ক্লকওয়াইজ আছে, তাহলে প্রত্যেকের প্লাস হাফ হবে। তাহলে দুটো প্লাস হাফ যোগ করলে এস এর ভ্যালু 1 বেরোবে, S1। তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 3। এর ক্ষেত্রে কত হবে? প্লাস হাফ যোগ মাইনাস হাফ 0, 1। এর ক্ষেত্রে প্লাস হাফ যোগ মাইনাস হাফ 1 বেরোবে। এটার ক্ষেত্রে ওয়াই একই দিকে ঘূর্ণন আছে, তাহলে এটারও 3 বেরোবে। তাহলে ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি যার বেশি হবে সেটাই সেই বিন্যাসটাকেই আমরা গ্রহণ করব। তাহলে এটা আর এটা থাকলো, এই দুটো আমাদের বাতিল করা হলো, এই দুটো, এই প্রথম রুল অনুযায়ী। এবার পড়ে থাকলো অরবিটাল মাল্টিপ্লিসিটি। তো তোমাদের যখন শেখানো হয়েছিল এমএল এর ভ্যালুগুলো এল দিয়ে কীভাবে প্রকাশ করে, মাইনাস এল থেকে শুরু হয়ে প্লাস এল। কিন্তু এখানে একটু মনে রাখবে, এইখানে প্লাস এল দিয়ে শুরু হবে, অর্থাৎ পির ক্ষেত্রে 1, 0, -1 এইভাবে শুরু করবে। টু এল প্লাস 1, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে ইন্টু 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস একটা ইলেকট্রন 1 ইন্টু 0 এখানে নেই, অতএব টোটাল হচ্ছে 1। তাহলে ইন্টু 1 প্লাস 1, তাহলে অরবিটাল মাল্টিপ্লিসিটি কত দাঁড়ালো এটার? 3, ক্যাপিটাল এল দিলাম 3। আর এর কত দাঁড়ালো? প্লাস 1, 0, -1, তাহলে 1 ইন্টু 1 যোগ 1 ইন্টু -1, তাহলে 0 দাঁড়ালো।
তাহলে ক্যাপিটাল এল কত হবে? 2 ইন্টু 0 প্লাস 1 1। তাহলে অরবিটাল মাল্টিপ্লিসিটি কার ম্যাক্সিমাম বেরোলো এর, অর্থাৎ এই বিন্যাসটাই আমাদের সঠিক লেখা হলো 2l প্লাস 1 অনুযায়ী। অর্থাৎ তোমাদের বইতে এইভাবে সবসময় লেখা থাকে, পরপর দেওয়া, সেইভাবেই ফলো করবে। এরকম ধরো 3টে আছে এরকম পরপর, 4টা যদি থাকে মনে করো, তাহলে এদিক থেকে শুরু করবে, এদিক থেকে নয়। কারণ এদিক থেকে শুরু করা হচ্ছে, এটা হচ্ছে তোমার +1 থেকে শুরু। দেখে মনে হবে যেন এই 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 বিন্যাস, দেখে মনে হবে এই বিন্যাস আর এই বিন্যাস একই আছে, কিন্তু এক নেই। ঘূর্ণন একই দিকে, তাহলে এই ঘূর্ণনটাও আমি নিতে পারি, কিন্তু এই অ্যান্টি ক্লকওয়াইজ এটাও গ্রহণযোগ্য হবে না, কারণ এর হচ্ছে -1 আছে। আর স্পিন মাল্টিপ্লিসিটিতে এটা ভ্যালুটা অনেক কম বেরোবে। তো ঘূর্ণন একই দিকে, মনে রাখতে হবে ক্লকওয়াইজ। এই গেল আমাদের হুমস ল ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। আচ্ছা, এবার আমরা শিখব পরমাণুর প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ধর্ম। প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, এটা তোমাদের পরীক্ষা কোশ্চেন জানতে চাওয়া হয় যে ক্রোমিয়াম মনে করো 2+, একটা আয়ন আছে, এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? তো মনে রাখতে হবে যে অযুগ্ম ইলেকট্রন যদি থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর যদি যুগ্ম জোটবদ্ধ থাকে ইলেকট্রন তাহলে পরে ডায়াম্যাগনেটিক তৈরি হবে। এরকম অযুগ্ম ইলেকট্রনগুলো এরকম থাকবে, আর যুগ্ম ইলেকট্রন বলতে এরকম বোঝাবে। এবার তোমাদের হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার পদ্ধতি কিভাবে লিখবে। লেখার পদ্ধতি, ধরো কার্বন দিলাম, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, মানে 6টা ইলেকট্রন আছে। এস সাবশেলে সর্বাধিক 2টির বেশি ইলেকট্রন থাকবে না। পি সাবশেল সর্বাধিক 6টা, আর এখানে 2 2 4, আরও হাতে 2 থাকলো 2, সর্বাধিক 6। এসে সর্বাধিক 2টো, পিতে সর্বাধিক 6টা, ডিতে সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে। এই যে লিখলাম 1s2 2s2 2p2, এটাকে বলা হয় অরবিটাল এটাকে অরবিটাল মেথড বলে। আরেকটা আছে অরবিটাল ডায়াগ্রাম মেথড। ডায়াগ্রাম সেটা কীরকম, বক্স করে লিখতে হবে। এটা 1s2, এটা 2s2, টু পি এক্স, 2py, 2pz, এইভাবে করে লিখতে হবে। তাহলে এটার মধ্যে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে এখানকার ইলেকট্রনগুলো কি অবস্থায় আছে, ঘূর্ণন কি অবস্থায় আছে জানা যায় না, কিন্তু এই বক্স ডায়াগ্রামগুলোতে জানা যাবে যে ইলেকট্রনগুলো কি অবস্থায় আছে। এ দেখো এখানে দুটোই ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, এটুক পার্থক্য আছে। এই ডায়াগ্রামটা তোমার
খুব প্রয়োজন লাগবে, যখন প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক তোমার কাছে জানতে চাওয়া হবে, তখন কিন্তু এই ডায়াগ্রাম করেই তোমাকে লিখতে হবে। ধরো এখানে কার্বন লিখলাম, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তাহলে মোট 6টা ইলেকট্রন, 2 2 4 5 6। তাহলে এখানে পিএক্সে একটা, পিওয়াইতে অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা প্যারাম্যাগনেটিক। কিন্তু এখান থেকে তুমি বুঝতে পারবে না, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, ক্রোমিয়ন অ্যাটমিক নাম্বার 24, 1s2, এর পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখছি। আর একটা বিন্যাস লিখছি, আমরা যেভাবে শিখলাম n+l রুল দিয়ে, এই অনুযায়ী। আর একটা বিন্যাস শিখলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে 5টা, ডিতে সর্বাধিক 10টা থাকে, তাহলে এটাকে আমি হাফ ফিল্ড করলাম। এখন দেখব যে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা বেশি স্থায়ী না এই ইলেকট্রন কনফিগারেশনটা বেশি স্থায়ী, অর্থাৎ কোন বিন্যাসটা হওয়ার সম্ভাবনা বেশি। ডিতে 5টা কক্ষক থাকে, এখানে 4টা আছে ইলেকট্রন, অর্থাৎ স্টেবিলিটি অফ ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব দুই রকমভাবে বলা হয়। একটা হচ্ছে প্রতিসাম্য বিন্যাস। প্রতিসাম্য কীরকম? ডিতে যদি 5টা থাকে, মনে করে যে 5টা, এটাকে প্রতিসাম্য বলে। বা ডিতে 10টা থাকলেও প্রতিসাম্য, 4টা থাকলে প্রতিসাম্য নয়, সেই বিন্যাসগুলো স্থায়ী। 1। 2 নম্বর, এক্সচেঞ্জ মেথড। এক্সচেঞ্জটা কীরকম? এক্সচেঞ্জ অফ এনার্জি অফ ইলেকট্রন হয়। কীরকম? এখানকার ইলেকট্রনটা এই ঘর স্থানান্তর হয়, এই ইলেকট্রনটা এই ঘরে স্থানান্তর, এই ঘরে, অর্থাৎ কক্ষক বিনিময় হয়, কক্ষক বিনিময়। তাহলে আমরা এই 4টা ইলেকট্রনের কক্ষক বিনিময় করলে কত রকম পাবো? ধরো এটার নাম্বার দিলাম 1 নম্বর ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনটা এখানে জায়গা চেঞ্জ করলো, আবার এই ইলেকট্রন এইখানে জায়গা চেঞ্জ করলো, এই ইলেকট্রনটা এখানে জায়গা চেঞ্জ করলো, তার মানে এই ইলেকট্রনটা এখানে আসতে পারে, এখানে আসতে পারে। অর্থাৎ যতবার এরকম বিনিময় করবে, কক্ষক বিনিময় করবে, এদের শক্তির নির্গত বেশি করবে, অর্থাৎ এক্সোথার্মিক প্রসেস এগুলো, এক্সোথার্মিক। যত বেশি এক্সচেঞ্জ হবে তত বেশি এনার্জি রিলিজ করবে, তত বেশি স্থায়িত্ব হবে ওই বিন্যাসটা। এখানে কটা হলো? মোট করে 3। 1 নম্বর ইলেকট্রনে 3টে এক্সচেঞ্জ করতে পারে। আবার 2 নম্বর ইলেকট্রনে কটা হতে পারে? 1টা 2টা। 3 নম্বর ইলেকট্রনে একটা এক্সচেঞ্জ হয়, মোট কটা হবে? 6টা। তো 6টা এক্সচেঞ্জ হবে। আবার D5-এ দেখো, এটা 1 নম্বর ইলেকট্রন, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, মোট 4। 1 2 3 4। 1 নম্বর ইলেকট্রন 4টা ঘর কক্ষকে আর কি বিনিময় হতে পারে। 2 নম্বরে 1 2 3, এর 2 নম্বর ইলেকট্রন যেন 3টে,
তিন নম্বর ইলেকট্রনের জন্য দুটো, 4 নম্বরের জন্য একটা, তাহলে মোট 10টা। এখানে 6টি এক্সচেঞ্জ হচ্ছে, এখানে 10টি এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে এটাতে শক্তির পরিমাণ বেশি হবে, অর্থাৎ নির্গত শক্তি বেশি হবে এটাতে, অর্থাৎ এটা স্থায়ী বিন্যাস। এটাকে বলা হয় বিনিময় মেথড বলে অনেক সময়। তাহলে আমাদের মনে রাখতে হবে এগুলো তো হাফ ফিল্ড অর ফুল ফিল্ড। হাফ ফিল্ড অর ফুল ফিল্ড, এইসব কক্ষকগুলো বেশি স্থায়ী। তাহলে আমাদের এই অনুযায়ী এই বিন্যাসটা গ্রহণযোগ্য হলো না। এই বিন্যাসটাই হচ্ছে অ্যাকচুয়াল বিন্যাস। কি কি মনে রাখবে এরকম? সাধারণত তোমরা এই কম অ্যাটমিক নাম্বারে যেগুলো, সেগুলোর মধ্যেই থাকে, জানতে হয় তোমাদের বেশি। ক্রোমিয়ামটা মনে রাখবে, আর মনে রাখবে হচ্ছে কপার 29। এরও বাইরের বিন্যাসটা তোমার এরকম আসবে, 4s2 4s1 3d10, এরকম বিন্যাস আসবে। এইরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে আর্গন লিখছে, এর মানেটা হচ্ছে এই আর্গনের বিন্যাস আছে, আর্গনের বিন্যাস হচ্ছে এইটুক পর্যন্ত। এইভাবে লেখার অর্থ যে এটা হচ্ছে আর্গনের বিন্যাস, এর মধ্যে ইনক্লুড করা আছে, এটা সংক্ষেপ ফর্মে এইভাবে লেখা হয়। আচ্ছা, যখন আমরা ইলেকট্রন ভর্তি করা হয় বিভিন্ন কক্ষকে, তখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, যেবার তোমাকে মনে হলো ক্রোমিয়াম 2+ দেওয়া হলো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আবার লিখছি, ক্রোমিয়াম প্লাস, এর বিন্যাস কিরকম হবে? নিস্তরিত পরমাণু, এর 24টা ইলেকট্রন আছে, এটাতে একটা ইলেকট্রন নেই, 23। সরাসরি তোমরা কখনোই এই 23টা ইলেকট্রনের বিন্যাস লিখবে না, আগে এই মূল যেটা নিস্তরিত পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা এইভাবে লিখে নিলে। এবার তোমার আয়নেশন পটেনশিয়াল পড়েছো, সমস্ত যে ইলেকট্রনগুলো আয়নিত করতে হয়, বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বের হয়, অর্থাৎ এটার মধ্যে, এই দুটোর মধ্যে সবচেয়ে বাইরের কক্ষপথের কোনটি, কোন ইলেকট্রনটি হবে? কোয়ান্টাম নাম্বার অনুযায়ী তুমি দেখো 3s 3p 3d, তারপরে 4s 4p এরকম আসবে এই সেট, অর্থাৎ 4sটা হচ্ছে বাইরের, আর 3d হচ্ছে কোয়ান্টাম নাম্বার 3-এর। তাহলে ইলেকট্রনটা বের হবে 4s থেকে বের হবে, আর যখন ইলেকট্রন পূর্ণ করা হয় তখন নিম্ন শক্তি স্তর থেকে, শক্তি স্তর অনুযায়ী, তাহলে আমাদের বিন্যাসটা দাঁড়াবে 3d5, অর্থাৎ 4 থেকে ইলেকট্রন বের হবে। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। ইলেকট্রন যখন পূর্ণ করবে তখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, আর যখন আয়নিত করবে তখন বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত করবে। আচ্ছা, তোমাদের মোটামুটি আমি এই পরমাণুর গঠন পড়ালাম। এটা ভালোভাবে পড়বে, বাড়িতে MCQ এবং বেশি করে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত থাকলো, আশা করি ভালোভাবে থাকবে এবং পড়াশোনা করার চেষ্টা করবে।